ওয়ার্ল্ড কাপের আরো একটা দিন এবং আরো কিছু আপসেটের গল্প। কিন্তু এই আপসেটের গল্পের মধ্যে আমার মনে হয় স্পেনের ম্যাচটা ড্র করাটা সবচেয়ে বড় আপসেটের মধ্যে একটা। কেপ ভার্দের সাথে স্পেনের এই ম্যাচটা ড্র করার কোন রকম কোনো কথাই ছিল না। আপনি কোনো অ্যাঙ্গেল থেকেই এই ম্যাচটাকে আপনি স্পেন ড্র করবে এটা আপনি প্রেডিক্ট করতেই পারতেন না। কারণ আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলেন, আপনি টেকনিক্যালি বলেন, আপনি ফরমেশন 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 ওয়াইজ বলেন, কোনোভাবেই তো এই স্পেন দলটা হারার কথা ছিল না। কিন্তু স্পেন দলটা কেন হারলো বা sorry, কেন ড্র করলো? এই ড্র করার পিছনে কারণগুলো কি কি হইতে পারে আজকে আমরা হয়তো সেগুলো দেখার চেষ্টা করবো। দেখেন, আমার মনে হয় এই দলটার হারার পিছনে ড্র করার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই দলের ডিপেন্ডেন্সি। এই দলের দুইটা প্লেয়ারের উপর খুব বেশি ডিপেন্ড করে, সেটা হচ্ছে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়াম। এখন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়াম দুজনেই ওয়ার্ল্ড কাপের আগে ইনজুরিতে পড়েছিলেন এবং তারা তাদের যে এই প্রথম ম্যাচটা খেলার কথা ছিল না, এটা কিন্তু মোটামুটি প্রায় শিওর ছিল। কিন্তু আপনার লুইস দেলা ফন্তে এটাও তার একটা প্রেস কনফারেন্সে কিন্তু ইনস্ট্রাক্ট করেছিলেন যে যদি এরকম কোনো প্রয়োজন পড়ে যে আমার যারা হয়তোবা ফুল ফিট না, 80% 70% ফিট, তাদেরকে আমার হয়তোবা ম্যাচে নামাইতে হতে পারে, আমি তাদেরকে নামাবো এবং সেখান থেকে ম্যাচটা বের করার চেষ্টা করবো। তো এইরকম ডিপেন্ডেন্সি থাকার কারণে আমার মনে হয় স্পেন অ্যাটাক করতে পারছে, কিন্তু অ্যাটাক থেকে ফুল প্রুফ যেই রেজাল্টটা সেটা পায় নাই। এবং আপনি অন্য পাশ থেকেও চিন্তা করতে পারেন, স্পেন হয়তোবা এই ম্যাচটা কেপ ভার্দের যে গোলকিপার বাজিনহা, তার কাছে হয়তোবা ম্যাচটা হেরে গেছে। কারণ স্পেন পুরো ম্যাচে প্রায় 26 থেকে 27টা শট করেছে এবং সেখান থেকে প্রায় 8টা না 9টা অন টার্গেট শট ছিল এবং সেখান থেকে 7টা সেভ কিন্তু এই বাদিনহা তিনি করেছেন। এইবার থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ম্যাচে এই বাদিনহা কিন্তু পুরো ম্যাচকে ক্যারি করেছেন। বাদিনহার ইমপ্যাক্টটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেখানে আপনি ওয়েস্টাবালের সেই হেডারটা থেকে শুরু হলো, এরপরে মাল্টিপল ফেরান টরেসের শট, আপনার কুকুলেয়ার হেডার এবং কি লং পেদ্রির সেই লং রেঞ্জার, সবগুলো কিন্তু বল হি ওয়াজ হি ওয়াজ ট্রিমেন্ডাস ইন দ্য বার ইন ইন থ্রি লাইনস। তো তার ইম্প্যাক্টটা ছিল অন্যরকম। একটা টিম যা পুরো লো ব্লক খেলতেছে, যাদের কাছে না আছে পজিশন, না আছে বলের কন্ট্রোল, কিছুই ছিল না থ্রু আউট দ্য ম্যাচ। এবার না বল রাখার চেষ্টা করছে, না বলগুলোকে ফরওয়ার্ড করার চেষ্টা করছে। তারা দুই একটা চান্স যেখানে তারা পাইছিল, তারা চেষ্টা করছে সেখান থেকে ব্রেক করার। কিন্তু এটা তো একটা একটা দল যখন তাদের পায়ে কিছু বল থাকবে, তারা যখন একটু হালকা পিচ থাকবে, সেখান থেকে তারা যদি বলটা উইন করতে পারে, সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। এটা প্রত্যেকটা দলই করে। কিন্তু এরা এনা হোল সিনারিও আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার কেই বলতে কাছে বলের পজিশন ছিলই না বলতে গেলে। তো সেখান থেকে বলের পজিশন না রেখে কেউ ভারতের পুরো ম্যাচ ধরে একটা জিনিস চেষ্টা করে গেছে, যেন ওরা গোল না খায়। আর এই কারণেই কিন্তু স্পেন তাদের দুই উইং ব্যাক ছিল লেনমেন্ট এবং কুকুরাকে অনেক বেশি উপরে উঠতে পারমিশন দেয়। কিন্তু দিন শেষে ওই ভাদিনহার কাছেই আমার মনে হয় কেপ বাদে হেরে যায়। কারণ ভাদিনার যে মাল্টিপল সেভ গুলো, সেগুলো কোথাও না কোথাও মোরালি স্পেনকে ডিগ্রেড করতেছিল। এবং অন্য পাশ থেকে এটাও চিন্তা করতে হবে যে আপনি যদি ফরমেশন ওয়াইজ আপনি একটা মিডফিল্ডারকে লেফট উইং খেলায় দেন, আপনি ফেরান টরেসকে আউট অফ দ্য পজিশন রাইট উইং খেলায় দেন, তাহলে হয়তো সেই যে প্রোডাক্টিভ আউটকামটা যারা চিন্তা করতেছেন, তাহলে সেটা আপনি পাবেন না। তো এই জিনিসগুলো আপনাকে পেতে হলে আপনাকে হয়তো বা রাইট ফরমেশনের জন্য যেতে হইতো। আপনি হয়তো বা রিসোর্সেস ছিল না আপনার লুইস ভেরাকুন্দের কাছে, আপনার হয়তো বা লামিনে আমাদের প্রপার রিপ্লেসমেন্টটা স্পেন নিয়ে আসে নাই, হয়তোবা সেখানে লেফট উইং এ তাকে খেলানো যেতে পারে। সেই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা এই স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে করেন নাই। এই কারণে হইতে পারে তিনি গাভিকে দিয়ে স্টার্ট করার চেষ্টা করছেন। এখন দেখেন গাভিকে দিয়ে যখন তিনি প্রবাবল যে আউটকামটা তিনি যেটা চাচ্ছিলেন যখন তিনি পান নাই, তখন তিনি কিন্তু পেদ্রিকে ওখানে অ্যালাউ করেন যে পেদ্রি বারবার কিন্তু ওভারল্যাপ করে ওই লেফট উইংটা দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল। এবং যখন আপনার যখন আপনার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস না থাকে, তখন এই দলটা অনেক বেশি লং বলের দিকে চলে যায়, অনেক বেশি ক্রসের দিকে চলে যায়। কিন্তু এই দলটা কিন্তু টেকনিক্যালি বলেন বা ফিজিক্যালি বলেন বা হাইট বলেন, এই দলটা কিন্তু সেই ক্রস গুলো গোলে কনভার্ট করার জন্য খুব বেশি সুইটেবল একটা দল না। এই দলকে আপনি দেখবেন না যে খুব ক্রস থেকে খুব সেট পিস থেকে গোল করবে। কারণ এই দলটা বেশিরভাগ গোলগুলো ওপেন প্লে থেকে করে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে করে, নাহলে হয়তো কালেকটিভ কোনো একটা অ্যাচিভমেন্ট থেকে সেই গোলগুলো তারা আদায় করে।
কিন্তু এখানে আমার মনে হচ্ছে মিডফিল্ডেও লুইস খুব একটা ভালো আউটপুট দিতে পারেন নাই। তিনি হয়তো বা বলগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারতেন, কিন্তু তার সেই হৃদয়ের আউটকামটা সেটা আমরা হয়তো বা স্পেনের জন্য দেখি নাই। যে জিনিসটা তিনি পিএসজি কে দেন সেই জিনিসটা হয়তো বা তিনি আজকে স্পেনকে দিতে পারেন নাই। এটা একটা বড় কারণ হইতে পারে। বাট দুই উইং ব্যাকের প্রশংসা না করলে না, দুই উইং ব্যাক প্রচন্ড চেষ্টা করছে লিনামেন্ট এবং করে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যেন যারা ম্যাচ থেকে একটা অন্তত গোল পায়। কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের প্রথম অংশ যখন কিন্তু নামিয়ে নেওয়া এবং নিকো উইলিয়ামসকে না নামানো হয়, ততক্ষণ পর্যন্ত গেমের টেম্পো বা গেমের যে স্পিড সেটা দেখবেন। এবং সেই 70 মিনিটের পরে যখন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে আপনি ইন্ট্রোডিউস করছেন, এরপরে গেমের যে স্পিড সেটা কিন্তু বেশ খানিকটা বাড়ছিল এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো চান্স তারা ক্রিয়েট করতে সক্ষম হয়। লিনোমেন্টের লামিন ইয়ামালের সেই একা একা বলগুলোকে ক্যারি করে সেখান থেকে বলগুলোকে কাটিং সাইড করে ভিতরে ঢুকিয়ে লিনোমেন্ট বা হয়তো বা পেদ্রি না হয়তো বা গাবি কাউকে একজন সরি না হয় পেদ্রি না হয় রদ্রি কাউকে একজনকে দিয়ে বলগুলোকে আরো সামনে ফরওয়ার্ড মুভ করানোর চেষ্টা কিন্তু অনেক বেশিবার হয়েছে। তো এই দুটো প্লেয়ারের উপরে বেশি আপনি যদি রিলাই করে থাকেন তাহলে হয়তো বা আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, কারণ আপনি এরকম লো ব্লক টিমের এগেনস্টে হয়তো বা সামনে আরো আপনি খেলবেন। কারণ হয়তো বা আপনি রাউন্ড অফ থার্টি টুতে যাবেন এবং হয়তো রাউন্ড অফ থার্টি টুতে আপনি এরকম কোন টিমকে পাইতে পারেন যারা হয়তো বা লো ব্লক খেলে, হয়তো বা মাঝারি মানের কোনো দলকে পাইতে পারেন যারা হয়তো টেকনিক্যালি বা ফিজিক্যালি একটু ডেভেলপ টিম বা একটু বেটার টিম। তারা হয়তো বা আরো ডেভেলপ ফুটবল খেলবে, তারা হয়তো বা ডিফেন্ডিং যেটা সেটা আরো ভালোভাবে করবে। তখন আপনি হয়তো বা সেখান থেকে গোল করতে পারবেন না। কিন্তু অপোনেন্ট দল হয়তো বা আপনার আপনার ওই একটা কাউন্টার প্রেসের মাধ্যমে হয়তো বা গোল বের করে ফেলতে পারে। এইসব জায়গায় কিন্তু আমার মনে হয় স্পেনকে দেখার বিষয় আছে। যদিও প্রথম ম্যাচটা ড্র করা বা হেরে যাওয়াটা কোনোভাবেই একটা ইন রেজাল্ট না, কারণ মাত্র ওয়ার্ক শুরু হয়েছে। আপনি হয়তো বা এখানে আরো 3টা ম্যাচ পাবেন, আরো 2টা ম্যাচ পাবেন, সেখান থেকে আপনি হয়তো বা শুরু করে যাবেন। বাট এই জিনিসগুলো যে সমস্যাগুলো আপনাকে ফার্স্ট ম্যাচ দেখিয়েছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করাটা স্পেনে দলের খুব বেশি প্রয়োজন। কারণ এই দলটাকে আমরা অনেকেই সেকেন্ড ফেভারিট বা থার্ড ফেভারিট দল হিসেবে ওয়ার্ল্ড কাপে কন্টেনশনে রাখা হয়েছে। তো এই এই ম্যাচটা যেমন সিঙ্গেল হ্যান্ডেডলি একটা গোলকিপার সেভ করে রাখছে, তেমনই কিন্তু আরেকটা ম্যাচ যেটা সিঙ্গেল হ্যান্ডেডলি আরেকটা গোলকিপার সেভ করে রাখছিল, সেটা ছিল উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচে। উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচে সৌদি আরব প্রথম হাফে যেরকম কিছুটা অ্যাটাকিং ইনস্টিংক্ট তারা দেখাচ্ছিল, তারা হয়তো বা সেখান থেকে অ্যাটাক করে গোল করার পর চেষ্টাও তারা করতেছিল এবং সেখান থেকে যখন তারা প্রথম হাফেই গোলটা পাওয়া যায় তখন কিন্তু তাদের ওই কনফিডেন্সটা চলে আসে যে তারা এবার ডিফেন্ডিং করবে এবং তারা ফার্স্ট হাফের শেষের দিকে এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু তারা বেশ ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করে এবং তারা অনেক ডিফেন্সিভ খেলা শুরু করে। কারণ তাদের পুরো মিডফিল্ড এবং ডিফেন্স সাইড না ডিফেন্সের দিকে চলে যায়। কিন্তু উরুগুয়ের সেখানে যখন তারা প্রথম গোলটা খায় এরপর থেকেই তারা অ্যাটাকিং যেই প্রায়োরিটিটা সেটা কিন্তু তারা বাড়ায় দেয় এবং সেখান থেকে তারা মাল্টিপল অ্যাটাক করা শুরু করে। সেন্টার অফ দ্য পিচ, আপনার দুই উইং থেকে বলেন, সেন্টার অফ দ্য পিচ থেকে বলেন, যে যেই সব জায়গাগুলো থেকে স্প্রিট অফ আপনার এরিয়া পাওয়া যায় সেখান থেকেই উরুগুয়ে কিন্তু আপনার অ্যাটাক করতে চেষ্টা করছে এবং অ্যাটাক তারা করে গেছে। এখান থেকে যখন আপনি দেখবেন যে একটা দলের গোলকিপার আপনার এগেনস্টে একটা দল আপনি এটাকে গোলের সুযোগের পর সুযোগ আপনার সুযোগের পর সুযোগ নিচ্ছেন এবং সেখানে একটা গোলকিপার আপনাকে ঠিকই নিচ্ছে। আমরা যেমন দেখলাম যে প্রথম স্পেন ম্যাচে প্রায় 7টা সেভ দিয়েছেন আপনার ভাজিনহা, সেখানে কিন্তু পুরো সৌদি আরবের ম্যাচে আর আল ওয়াইস কিন্তু সেখানে প্রায় 9টা সেভ করেছেন। একটা গোল কিন্তু যদি খাইছেন কিন্তু এটা হাতের থেকে বল ড্রপ করে যাওয়ার কারণে তিনি সেই গোলটা খাইছেন। কিন্তু ওই গোলটার ভুলটা বাদ দিলে কিন্তু আপনি দেখবেন তার প্রত্যেকটা শট কিন্তু তিনি সেভ করেছেন। তিনি একবারে খুবই চোখে লাগার মতো একটা স্টেপ ছিল আপনার মানুয়েল উগান্টে যে শটটা একটা লং রেঞ্জ শট করে তিনি সেটা তার কাছে দেখার জন্য কিন্তু খুব বেশি স্পট ছিল না, সে কিন্তু একটা ব্লাইন্ডার সেখানে সেভ করছেন সেই বলটা। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট বল। তো ওই গোলটা সেভ করা ছিল আমার মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট। সেখান থেকে উরুগুয়ে আগা যাইতেই পারতো। বাট উরুগুয়ের জন্য ব্যাড লাগছে, উরুগুয়ে এতগুলো চান্স ক্রিয়েট করার পরেও সেখান থেকে তারা ম্যাচটা বাই করতে পারে নাই। অপরদিকে আপনার সৌদি আরব কিন্তু একের পর এক বল ডিফেন্ড করে একের পর এক বল সেভ করে কিন্তু সেখান থেকে একটা পয়েন্ট বাই করে নিচ্ছে। এছাড়াও অনেকগুলো ম্যাচ যেমন আপনার মিশর খুব ভালো ফুটবল খেলছে। মিশরের আর বেলজিয়ামের ম্যাচটা ছিল ব্রিলিয়ান ম্যাচ। এই ম্যাচটা এতটা ভালো ম্যাচ হবে এত এত ফুটবল আমি এতটা আশা করি নাই, কারণ বেলজিয়াম ওয়াজ স্লাইটলি বেটার টিম দেন
আপনার ইজিপ্ট। তো ইজিপ্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ম্যাচ দে আর ইন কন্টেনশন যে তারা এই ম্যাচটা জিততে চায়। কিন্তু ফুটবল দেখে তাদের প্রেসিং দেখে তাদের বলের উপর কন্ট্রোল বলের পজিশন দেখে মনে হচ্ছিল যে না, এই ম্যাচটা আপনার মিশর জিতার জন্য এখানে আসছে। আপনি হয়তো আপনার অনেকেই এই দলটার উপরে হয়তোবা শুধু মোহাম্মদ সালাহর উপরেই নির্ভর করে হয়তোবা ওয়ার্ল্ড কাপে এসছে, বা এই মোহাম্মদ সালাহর উপরে নির্ভর করেই হয়তো তারা খেলবে, এরকম চিন্তা করা হচ্ছিল। কিন্তু দেখেন এই ম্যাচে মোহাম্মদ সালাহও যেমন পজিশনাল সুইচেস ছিল, সেখানে কিন্তু ওমার মারমুশের মতো প্লেয়ারও ছিল। সেখানে কিন্তু সে কন্টিনিউয়াসলি গোলকিপার এবং ডিফেন্স লাইনকে প্রেশারের উপর রাখছে, এবং সেই প্রেশারের উপর রাখার কারণে কিন্তু একটা 1v1 চান্সও সেখানে ক্রিয়েট ছিল। যদিও সেই চান্সেসটা কিন্তু খুবই ন্যারো একটা চান্সেস ছিল, সেখান থেকে আপনার কর্তৃপক্ষের মতো গোলকিপারকে বিট করাটা অনেক বেশি টাফ বলেই হয়তো বা হতো, এবং সেটা হলো ডিফেন্স, এটা হয়তো কর্তৃপক্ষ মতো গোলকিপার সেভ করাটাই খুব স্বাভাবিক বিষয় ছিল। বাট এই দলটা কালেকটিভলি প্রচন্ড ভালো ফুটবল খেলছে। দেখেন মোহাম্মদ সালাহ কিন্তু শুরু করছিল যদিও রাইট উইংয়ে, কিন্তু সে কিন্তু রাইট উইং থেকে শিফট করে এসে সে কিন্তু মিডল অফ দ্য পিচ বা মিডল অফ একবারে স্ট্রাইকের পিছনে বা মারমুশের পিছনে সে তার পজিশনটাকে নেয়, এবং সেখান থেকে কিন্তু তার তার আশেপাশের স্পেস গুলোকে ক্রিয়েট করা শুরু করে, এবং সেখান থেকে বলগুলো সার্কুলেট করতে শুরু করে, যেন অন্যান্য স্পেস তৈরি হয় যেখানে সেখান থেকে তার আবার প্লেয়াররা যখন সেখান থেকে মুভ করতে পারে। এই কারণেই কিন্তু প্রথম হাফে ওই গোলটা কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাটাকের মাধ্যমে কিন্তু সেই গোলটা আপনার মিশর পেয়েছিল। এবং উরুগুয়ের জন্য বেলজিয়ামও কিন্তু সেখানে সেকেন্ড হাফেও কিন্তু বেশ কয়েকটা অ্যাটাক করাকে শুরু করে, কিন্তু তারা সেই প্রবাবল যে আউটপুট এটা কিন্তু তারা পাচ্ছিল না। সেখানেও বেশ কিন্তু তার অপরচুনিটি মিস করছে, সেগুলো একটা বড় কারণ হয়ে যাবে। আপনার কেভিন ডিব্রুয়না একটা শট, একটা ফ্রি কিক, সেটা বারে লাগছে, ইট কুড বি আ গোল, কারণ সেটা আরেকটু হলে হয়তো বা ভিতরেই যাইতো। তো এইসব বিষয়গুলো হয়তো বা আপনার বেলজিয়াম চিন্তা করতেই পারে তারা কিছুটা আনলাকি। বাট রিমেম্বার যখন আপনি ম্যাচটা একটা এরকম একটা এন্ড টু এন্ড গেমে এরকম এন্ড টু এন্ড ম্যাচে ড্র করবেন, তখন এটা কোনো দলই হয়তো বা আপসেট হবে না, কারণ যে রকমের একটা ফুটবল ম্যাচ এই দল উপহার দিতে। এছাড়াও আরো অনেকগুলো ম্যাচ ছিল, বাট ভিডিও সম্ভব হয়ে যাবে এইসব না আলোচনা করতে গেলে। এই কারণে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত একটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।